বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, চলে আসো আমাদের আজকে এইচএসসি ফাইনাল রিভিশনের আরেকটি ক্লাসে। আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপারের রাইটিং পার্ট নিয়ে আলোচনা করতে যাব এবং তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো আমাকে একটু বলো যে ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা। যদি শুনতে পাও তাহলে অবশ্যই জানাও, তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে জানিয়ে দাও। তোমরা যারা এইচএসসি 25 ব্যাচ রয়েছো তোমাদের রাইটিং পার্ট নিয়ে অনেক টেনশন হয়তো হচ্ছে, বা টেনশনের কোনো কারণ নেই। যারা আমাদের ফাইনাল রিভিশন কোর্সে আছো তোমাদের সকল টেনশন দূর হবে আমাদের রাইটিং পার্টের বিভিন্ন টেকনিক দিয়ে। সো আজকে আমি যাচ্ছি তোমাদেরকে শর্টকাট গ্রাফ অ্যান্ড চার্ট টেকনিক শেখাতে, এবং এইখানে প্রশ্ন কমন না পড়লেও, পরীক্ষায় গ্রাফ অ্যান্ড চার্ট কমন না পড়লেও কিভাবে লিখতে পারবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো তোমাদের সবার উদ্দেশ্যে বলি, তোমরা সবাই হ্যাঁ, তোমরা যে কাজটা করবা সেটা হলো তোমরা অবশ্যই তোমরা অবশ্যই একটু জানিয়ে দিবে আমাদের আজকের ক্লাসটা ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা। আর আজকে যেহেতু রাইটিং পার্টের ক্লাস, তোমরা সবাই যে কাজটা করবা সেটা হলো খাতা কলম নিয়ে বসো। যদি খাতা কলম না থাকে তাহলে অবশ্যই ক্লাসটা করার দরকার নেই, ঠিক আছে? ওকে, সো আমি তোমাদেরকে নিয়ে যেতে চাই আমাদের আজকে রাইটিং পার্টের ক্লাসে, এবং সবাই খাতায় লিখো গ্রাফ অ্যান্ড চার্ট। গ্রাফ অ্যান্ড চার্টে তোমাদের টোটাল 15 মার্কস, 15 মার্কের প্রস্তুতির জন্য তোমাদের এটা পড়তে হবে। সো আসো আমরা একটু আমাদের মূল আলোচনায় চলে যাব। দেখো, গ্রাফ অ্যান্ড চার্টের অনেক নিয়ম টেকনিক হয়তো পড়ছো, বাট আমি তোমাদেরকে একটা এমন টেকনিক পড়াবো যে টেকনিক দিয়ে তুমি যেই কোনো গ্রাফ অ্যান্ড চার্ট সুন্দরভাবে লিখে দিয়ে আসতে পারবা। সো আমার বিশ্বাস তোমরা সবাই অলরেডি দেখছো। সো আগে তোমাদেরকে যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে আগে গ্রাফ অ্যান্ড চার্টের সাজেশনটা একটু লিখে ফেলো, যে কোন কোন সাজেশন গ্রাফ অ্যান্ড চার্ট আসার সম্ভাবনা অনেক বেশি আছে, আমরা সেটা একটু দেখতে চাই। দেখো, আমি যেহেতু তোমাদের বলছিলাম খাতা কলম দিয়ে রাখতে হবে, লিখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে চয়েস অফ প্রফেশন। তোমাদের দেখবা যে চয়েস অফ প্রফেশন, এই গ্রাফ অ্যান্ড চার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। চয়েস অফ প্রফেশন আছে, ঠিক আছে? ওকে, প্রফেশন মনে হয় একটা এফ, হ্যাঁ, প্রফেশন। এরপরে তোমরা খেয়াল করবা সেটা হলো যে ভাইয়া ফেসবুক, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া এগুলা দ্বারা তোমাদের গ্রাফ অ্যান্ড চার্ট আসতে পারে। এরপরে হচ্ছে ডেইলি এক্সপেন্ডিচার অথবা ডেইলি কনজাম্পশন, অথবা এটা না এসে তোমাদের টোটাল মান্থলি এক্সপেন্ডিচার দিয়ে কোন খাতে কোনটা হয়েছে, কত হয়েছে, এগুলা নিয়ে তোমাদের থাকতে পারে, ঠিক আছে? তার মানে এইখানে আমাদের বিভিন্ন টাইপের। এখন কথা হলো যে ভাই আমি যদি সাজেশন দেই তোমাদেরকে 15-20টা দিতে হবে, 15-20টা গ্রাফ অ্যান্ড চার্ট দিতে হবে। এখন তোমরা কি চাও, গ্রাফ অ্যান্ড চার্ট 15-20টা পড়বা, নাকি হচ্ছে জাস্ট ভাইয়া আমি একটা টেকনিক যেটা পড়াবো সেটাই তোমরা ভালোভাবে পড়ে যাবা? কোনটা চাও তোমরা বলো, সবাই একটু বলো। ওকে, সবাই একটু আমাকে জানাবে, সবাই কোনটা করলে তোমাদের জন্য সুবিধা হবে, যেটা বলবা সেটাই হবে। ইয়েস, হ্যাঁ ভাই, টেকনিক শিখবো। আচ্ছা আসো তাহলে টেকনিক শিখো। দেখো, টেকনিক আসো। প্রথম কথা হচ্ছে ভাইয়া আমি তোমাদের বলি যে আমাদের সবার আগে কি কাজ করতে হবে, প্রথম লাইন, ফার্স্ট লাইনটা কিভাবে লিখবা। দেখো, ফার্স্ট লাইনে আমি তোমাদেরকে টোটাল 5টা ফরম্যাট, কেউ চাইলে এটা দিতে পারো, কেউ চাইলে এটা দিতে পারো, কেউ চাইলে এটা দিতে পারো, কেউ চাইলে এটা দিতে পারো। যেমন তুমি শুরু করতে পারো এইভাবে, দ্য গ্রাফ ইলাস্ট্রেটস দ্য ড্যাশ। ধরো প্রশ্ন আসলো দ্য চয়েস অফ প্রফেশন, প্রশ্ন আসলো কি দ্য চয়েস অফ প্রফেশন, আরো ধরো কিছু থাকলো, ঠিক আছে? ধরো এই প্রশ্নটা আসলো বা এই গ্রাফটা আসলো, দ্য চয়েস অফ প্রফেশন, ঠিক আছে? এইটা যদি আসে তাহলে তুমি কিভাবে শুরু করবা? তাহলে তুমি শুরু করতে পারো দ্য গ্রাফ ইলাস্ট্রেটস দ্য চয়েস অফ প্রফেশন ফ্রম দ্য ইয়ার ড্যাশ টু ড্যাশ, মানে যে সালটা থাকবে। অথবা তোমার মনে হলো যে না ভাইয়া আমি এই প্রথম লাইনটা দিয়ে আমি শুরু করব না, আমি একটু ভিন্নভাবে লিখবো। আসো, ভিন্নভাবে কিভাবে লিখতে পারো, দ্য গ্রাফ রিভিলস ইনফরমেশন অ্যাবাউট দ্য চয়েস অফ প্রফেশন
ফ্রম দ্য ইয়ার ড্যাশ টু ড্যাশ। ঠিক আছে, তার মানে খেয়াল করে দেখো এইখানে আমরা যখন লিখবো, যখন হচ্ছে আমরা শুরু করব, চাইলে এটা দিয়ে শুরু করতে পারি, এটা দিয়ে শুরু করতে পারি। এবার দেখো দ্য গ্রাফ প্রোভাইডস দ্য ড্যাশ দ্য চয়েস অফ প্রফেশন ফ্রম দ্য ইয়ার। সো এইখানে এটা দিয়ে শুরু করতে পারো, অথবা দ্য গ্রাফ ডিলস উইথ দ্য ড্যাশ, এখানে দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট পিপল, ওকে এটা দিতে পারো। দ্য গ্রাফ শোজ দ্য ড্যাশ। তার মানে দেখো এখানে 5টা ফরম্যাট দিছি, তুমি যে কোনো একটা লিখবা। ঠিক আছে, তুমি যে কোনো একটা লিখবা। খেয়াল করে দেখো ভাই আপুরা, দেখো তোমরা রাইটিং পার্ট নিয়ে অনেকে দুর্বলতায় আছো। তো ফার্স্ট লাইন তুমি চাইলে দেখো, ফার্স্ট লাইন তুমি চাইলে অনেকভাবে লিখতে পারো। ফার্স্ট লাইন তুমি চাইলে কি লিখতে পারো, দ্য গ্রাফ ইলাস্ট্রেটস দ্য ড্যাশ, অথবা দ্য গ্রাফ রিভিলস। এই 5 লাইনের মধ্যে আবার 5 লাইন লিখে দিও না ভাই, যে কোনো একটা লাইন লিখবা, যে কোনো একটা ফরম্যাট লিখবা, যে কোনো এক লাইন, যে কোনো একটি লাইন। ঠিক আছে, সো তোমরা এইখান থেকে যে কোনো একটা সেন্টেন্স লিখবা। তাহলে প্রথম লাইন ডান হয়েছে কিনা, সবাই পারবা কিনা প্রথম লাইন? সবাই বলো প্রথম লাইনটা লিখতে পারবা কিনা? আচ্ছা, অনেকে বলে ভাইয়া যদি শাল না থাকে, দেখো যখন শাল থাকবে না, যখন শাল থাকবে না, নো নিড, এই যে লিখে দিছি, শাল না থাকলে ইলাস্ট্রেটস রিভিল প্রোভাইড ডিলস, এরপরে যে বিষয়টি থাকবে, মানে এই শাল আর ইউজ করা লাগবে না। তাহলে খেয়াল করে দেখো, যদি শাল থাকে তাহলে হচ্ছে শাল লিখবা, আর শাল না থাকলে লিখার দরকার নাই। সবাই বলো আমাদের প্রথম লাইন ডান কিনা? হ্যাঁ, প্রথম লাইন ডান। আচ্ছা, আমরা কিন্তু এই ক্লাসটা আমাদের সিক্রেট গ্রুপ বা প্রাইভেট গ্রুপ, যারা ভর্তি হয়েছ সেই গ্রুপে নেওয়ার কথা, বাট আমরা হচ্ছে হুট করে পেজে চলে আসছি। এটা হচ্ছে তোমরা ভাগ্যের ব্যাপার, তোমাদের সবাই ক্লাসটা করতে পারবা। একটু সবাই মেনশন করে দাও। ওকে, সো আমরা প্রথম লাইন শিখেছি, এবার আসো দ্বিতীয় লাইন। দ্বিতীয় লাইনের ফরম্যাট, দ্বিতীয় লাইন কিভাবে শুরু করবা? দ্বিতীয় লাইনটা শুরু করতে পারো কিভাবে ভাইয়া? দেখো, অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাটিস্টিক্স, অথবা অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ, অথবা অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাটিস্টিক্স অফ দ্য গ্রাফ। ঠিক আছে, ওকে, সো খেয়াল করে দেখো, অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন অফ দ্য গ্রাফ, এটাও লিখতে পারো অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন অফ দ্য গ্রাফ। তাহলে খেয়াল করে দেখো দ্বিতীয় লাইন শুরু করবা কিভাবে, অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাটিস্টিক্স অফ দ্য গ্রাফ। তার মানে হচ্ছে এই গ্রাফের পরিসংখ্যান অনুযায়ী শোজ, দেখো তুমি চাইলে শোজ লিখতে পারো, তুমি চাইলে ইলাস্ট্রেটস লিখতে পারো, তুমি চাইলে ইন্ডিকেটস লিখতে পারো, তুমি চাইলে ডেমনস্ট্রেটস লিখতে পারো। দেখো এই তিনটার মধ্যে তুমি তিনটাই লিখবা এরকম হবে না, কিন্তু এই টেকনিকে জাস্ট একবার লিখবা। ঠিক আছে, ওকে, হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। ওকে, সবাই একটু খেয়াল করো, একটু ভাই ক্যাপশনটা লিখে দিন। ওকে, সো খেয়াল করে দেখো, অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাটিস্টিক্স অফ দ্য গ্রাফ শোজ ইলাস্ট্রেটস ইন্ডিকেটস দ্যাট দ্য রেজাল্ট অফ যে প্রশ্নটা আসবে, ধরো আসলো দ্য চয়েস অফ প্রফেশন, দ্য চয়েস অফ প্রফেশন, ঠিক আছে, ইজ ডিফারেন্ট। তো স্বাভাবিকভাবে যখন গ্রাফ এন্ড চার্টে দেখবা যে ধরো 2010 সাল, 2012 সাল, 2014 সাল, 2016 সাল, ধরো 10 সালে ছিল এরকম, 2012 সালে এতটুকু, আবার 14 সালে এতটুকু, আবার 16 সালে এতটুকু। তার মানে হচ্ছে রেজাল্ট কি সেম না, এই গ্রাফে আমাদের কোন সালে কম কোন সালে বেশি, তার মানে এটা হচ্ছে ডিফারেন্ট। তাহলে ভাইয়া তোমরা অনেকেই মনে করো যে ভাইয়া টেকনিক বা ফরম্যাট লিখলে নাম্বার পাবো কিনা, খেয়াল করে দেখো পাবা ইনশাল্লাহ, খেয়াল করে দেখো। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাটিস্টিক্স অফ দ্য গ্রাফ শোজ ইলাস্ট্রেটস ইন্ডিকেটস দ্যাট দ্য রেজাল্ট অফ ড্যাশ, যে প্রশ্নটা আসবে, যে বিষয়টা আসবে, ইজ ডিফারেন্ট। এবার দেখো, ফ্রম দ্য গ্রাফ, এই গ্রাফ থেকে উই ক্যান সি দ্যাট, আমরা দেখতে পাই দ্য হাইয়েস্ট রেট ইজ ড্যাশ, যে রেটটা থাকবে ধরো 2012 সালে সবচেয়ে বেশি, অথবা 2016 সালে সবচেয়ে বেশি। ধরো 2016 সালে হচ্ছে 98, তাহলে তুমি লিখবা যে উই ক্যান সি দ্যাট, আমরা দেখতে পাই দ্য হাইয়েস্ট রেট ইজ 98। এরপরে সাল কোন সালে, ধরো 2016 সালে। ওকে, এরপরে খেয়াল করে দেখো ভাইয়া, বলা আছে অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে দ্য লোয়েস্ট রেট ইজ ড্যাশ, ধরো লোয়েস্ট রেট হচ্ছে 2010 সালে, লোয়েস্ট রেট হচ্ছে ধরো 30। তার মানে দেখো সর্বোচ্চ হচ্ছে 98 লিখবা, আর সর্বনিম্ন হচ্ছে কত, 30। তাইলে এখানে লিখবা 30 ইন 2010। দেয়ার ইজ এ নোটিসেবল অথবা রিমার্কেবল ডিফারেন্স, যে এটার মধ্যে একটা
মানে অনেক বড় একটা কি আছে, পার্থক্য আছে বিটুইন দ্য হাইয়েস্ট রেট এন্ড দ্য লোয়েস্ট রেট। তার মানে এবার তুমি দুইটা কি করবা, দেখাইবা যে হাইয়েস্ট রেট হচ্ছে 98 অথবা 90 আর লোয়েস্ট রেট হচ্ছে কি 30। তার মানে এই দুইটার মধ্যে ডিফারেন্স আছে। এবার দ্য ডিফারেন্স ইজ, তাহলে দেখো ডিফারেন্স কত হয়, 98 থেকে তুমি মাইনাস করো 30 সমান সমান হয়ে যায় কত ভাই, সমান সমান হয়ে যায় হচ্ছে 68, হয়ে যায় কত 68। তার মানে খেয়াল করে দেখো ভাইয়া পুরা, এটা পারবা না ভাইয়া? দ্বিতীয় সেন্টেন্স কিভাবে লিখবা? ওকে, যদি সাল না থাকে তাহলে এই সাল লেখার দরকার নাই, সাল না থাকলে সাল লেখার দরকার নাই। আমি সাল ছাড়া তোমাদের প্র্যাকটিস করব। এই ক্লাসটা অনেকেই হয়তো করেছো। সো তোমাদের রাইটিং পার্টের এই গ্রাফ এন্ড চার্টে আমি তোমাদেরকে জাস্ট বলি, এই ফরম্যাট লিখলে ভালো নাম্বার পাবা ইনশাল্লাহ, এই ফরম্যাটে লিখলে ভালো পাবা, নো প্রবলেম ইনশাল্লাহ। সো খেয়াল করে দেখো, তাইলে হচ্ছে the difference is 68 between the highest and the lowest rate। আসো আমি তাহলে তোমাদেরকে এই দ্বিতীয় লাইন থেকে আবার বুঝিয়ে দিচ্ছি। প্রথম লাইন তো পারবা নাকি? প্রথম লাইন 5টা লাইনের মধ্যে যে কোনো একটা লিখবা। একজন বলছে দ্বিতীয় সেন্টেন্সটা এত বড়, থাপড়াবো ভন্ড, এটা কি দ্বিতীয় লাইন? এটা তো অনেকগুলো লাইন। হে ভন্ড, এটা হে জুমুর, তোরে দিতে হবে একটা মুগুর। ভাই পাইচাট বুঝি না, পাইচাট একটু পরে বুঝাবো, পিৎজা দিয়ে বুঝাবো, পিৎজা খাইছো যারা, পিৎজা দিয়ে পাইচাট বুঝাবো, কোনো সমস্যা নাই। আসো খেয়াল করে দেখো কি বলেছে, অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাটিস্টিক্স অফ দ্য গ্রাফ শোজ ইলাস্ট্রেটস ইন্ডিকেটস দ্য রেজাল্ট ইজ ডিফারেন্ট। মানে যে বিষয়টা থাকবে এটা ডিফারেন্ট ফ্রম দ্য গ্রাফ। এই গ্রাফ থেকে উই ক্যান সি দ্যাট, জাস্ট এটা হচ্ছে ফরম্যাট, ঠিক আছে? ওকে, সো এখানে যে জিনিসটা খেয়াল করবা, এতটুকু কি লিখতে পারবা ভাইয়া? এতটুকু লিখতে পারবা? এটা নাকি দ্বিতীয় লাইন, এটা হচ্ছে দ্বিতীয় পার্ট, ঠিক আছে? ওকে ওকে ভাই, আর শর্ট করা যায় না, এর চেয়ে বেলে শর্ট। আরে ভাই এটা তো একবার অঙ্ক, এটা তো একবার অঙ্ক, সহজ বিষয়। তুমি আগে প্রথম বলবা কি, এটার যে রেজাল্ট, যে সংখ্যাগুলো, যে স্ট্যাটিস্টিক গুলা, এটা হচ্ছে ডিফারেন্ট, কোনো বছরে কম কোনো বছরে বেশি। এরপর বলবা দা হাইয়েস্ট রেট, এরপর বলবা দা লোয়েস্ট রেট, এরপর বলবা নোটিসেবল ডিফারেন্স, এরপর ডিফারেন্সটা দেখাই দিবা, শেষ। আবার খেয়াল করে বন্ডগুলা, আরে এত সহজ, তারপরে বলে। খেয়াল করে দেখো, সবার আগে বলবা অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাটিস্টিক্স অফ দ্য গ্রাফ। এই গ্রাফের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী যে রেজাল্ট হচ্ছে ডিফারেন্ট থাকার কারণে তুমি হাইয়েস্ট রেট পাচ্ছ, লোয়েস্ট রেট পাচ্ছ, এই দুইটার মধ্যে পার্থক্য পাচ্ছ, নোটিসেবল অথবা রিমার্কেবল ডিফারেন্স পাচ্ছ। ওই দুইটা ডিফারেন্স বসায় দিবা, খেলা শেষ। বুঝাতে পারছি? ওকে ওকে, এবার আসো আমরা পরবর্তী জায়গায় চলে যাই। পরবর্তী জায়গায় কি বলেছে খেয়াল করে দেখো। পরবর্তী জায়গায় বলেছে লাস্ট, আমরা লাস্ট প্যারা দিব। লাস্ট প্যারা হচ্ছে উই হ্যাভ সিন দ্যাট, আমরা দেখলাম যে এই যে বিষয়টা থাকবে এটা দিয়ে লিখবে হ্যাজ ইনক্রিজ ডিক্রিজ, যে কোথায় বাড়তেছে কোথায় কমতেছে, এই জিনিসগুলো আমাদের কি করতে হবে, জাস্ট বসিয়ে দিতে হবে দেখে দেখে। যদি বাড়ে দেখো, বাড়ে বলতে ধরো এইভাবে যদি হয়, আমি বুঝাচ্ছি, এইভাবে দেখো, যদি এইভাবে হয়, ধরো একটার পর একটা বাড়তেছে, ধরো 2010 সালে এত, 15 সালে এত, 20 সালে এত, তার মানে এটা কি বাড়তেছে। আর যদি দেখো ভাই 10 সালে ছিল, এটা 10, এটা 2010 সালে, এটা হচ্ছে 2015 সালে, এটা হচ্ছে 2020 সালে, তার মানে এটা কি কমতেছে। আর যদি চেহারা হয় এরকম, গ্রাফের চেহারা যদি এরকম হয়, ঠিক আছে, গ্রাফের চেহারা যদি এরকম হয়, একবার উঠতেছে একবার কমতেছে, তাইলে মনে রাখবা যদি এরকম বাড়তে থাকে তাহলে লিখবা ইনক্রিজড, আর যদি কমতে থাকে তাহলে লিখবা ডিক্রিজড। ডিক্রিজ মানে কি, কমা। আর যদি এরকম থাকে একবার বাড়তেছে একবার কমতেছে, আপস এন্ড ডাউনস, আপস এন্ড ডাউন, আপস এন্ড কি ডাউন। যদি একবার উঠে একবার নামে তাহলে হবে কি আপস এন্ড ডাউন। বুঝতে পেরেছো? ওকে, সো আমি কি বুঝাইতে পারছি কখন ইনক্রিজ লিখবা, কখন ডিক্রিজ লিখবা, কখন আপস এন্ড ডাউনস লিখবা? সবাই কি বুঝতে পেরেছি? ওকে, এরপর দেখো, তার মানে যদি বাড়ে তাহলে লিখবা একটু পজিটিভ, নেক্সট ইয়ার কমতেছে বা নেক্সট ইয়ার ভাবতেছে,
ফার্স্ট ইয়ার এরকম এত ছিল, সেকেন্ড ইয়ার এটা কি করছে, দ্য পার্সেন্টেজ অফ রাইজ, যদি বাড়ে তাহলে রাইজ লিখবা, আর যদি কমে তাহলে ডিক্রিজ লিখবা। এটা তো তুমি ছবি দেখে জাস্ট বলবা যে প্রথম বছর ছিল এটা, দ্বিতীয় বছর, যেমন এইটা ধরো 10 সালে ছিল এইটা, এরপরে 15 সালে গিয়ে এটা বাড়ছে, তাহলে রাইজেস। আবার যদি এরকম ছবি থাকে, এরকম গ্রাফ থাকে, তাহলে হচ্ছে কি ডিক্রিজ, কি দিবা, ডিক্রিজ। তা আমি জাস্ট ফরম্যাটটা দেখাচ্ছি, এরপর আমি উদাহরণ দিয়ে বুঝাবো, উদাহরণ দিয়ে বুঝলে আরো সহজে বুঝতে পারবা, ঠিক আছে? ওকে, যদি দুইটা পার্সেন্টেজ থাকে, মনে রাখবা দুইটা পার্সেন্টেজ থাকলে ওই দুইটার কথা লিখে বুঝিয়ে দিবা, উল্লেখ করে দিবা, বুঝাইতে পারছি? ওকে, সো আসো আমরা তাহলে লাস্ট কনক্লুশনটা লিখতে তোমাদের একটু বুঝতে হবে যে এই কনক্লুশনে যদি পজিটিভ বুঝায় তাহলে পজিটিভিটি বলবা, আর নেগেটিভ বুঝালে নেগেটিভিটি বা অবজেকশন বলবা, ঠিক আছে? সো এখানে আমি তোমাদের বলবো যে তোমরা কনক্লুশনটা নিজের মতো করে লিখলে সবচেয়ে বেটার। যদি কনক্লুশনটা কি নিজের মতো করে লিখো তাহলে সবচেয়ে ভালো। আর যদি বলো যে না ভাইয়া পারতেছি না, আর কি করব, তাহলে এটা মেরে দিবা, গরিবের বন্ধু, এইটা হবে না, খুব কম পাবা, বাট নিজের মতো করে লিখলে একটু বেশি পাবা, মানে দেখা যায় 13-14 পেয়ে যাবা, ঠিক আছে? আর যদি এগুলো লিখো তাহলে একটু একটু হালকা কম দেয়। এবার আসো তোমাদেরকে দেখাই, এই যে এখন তোমাদেরকে দেখাবো চয়েস অফ প্রফেশন বাই এডুকেট। দেখো এটাতে কিন্তু শাল নাই, তার মানে শাল উল্লেখ করা যাবে না, শাল না থাকলে শাল উল্লেখ করা যাবে না। দেখো এখানে যে গ্রাফটা দেওয়া আছে, আমরা দেখলাম ফার্মিং হচ্ছে 10%, এই যে চয়েস অফ প্রফেশন, কে কোন পেশায়, বাংলাদেশের কে কোন পেশায় সবচেয়ে বেশি, আমরা জানি বেশি চাহিদা থাকে কিসের, গভর্নমেন্ট জবের, এরপরে থাকে হচ্ছে ভাইয়া ব্যাংকিং, এরপরে হচ্ছে টিচিং, এরপরে হচ্ছে বিজনেস, এরপরে হচ্ছে ভাইয়া ফার্মিং অ্যান্ড রিসার্চ ওয়ার্ক। তো এই গ্রাফটা ধরো আসছে, এই গ্রাফটা আসার পরে তোমার কিভাবে লিখতে হবে, কিভাবে আনসার করতে হবে সেটা আমাদের বুঝতে হবে। ওকে, সো আমরা যে জিনিসটা পাচ্ছি এইখানে আমাদের বুঝতে হবে, খেয়াল করে দেখো এখানে আমাদের বুঝতে হবে আমরা কিভাবে শুরু করব। আসো, এই প্রথম লাইনটা কি ছিল বলো তো? The graph shows the choice of profession by different educated people in our country. দেখো তো ভাই মিলছে কিনা, সবাই বলো মিলেছে কিনা? আমরা যে বলেছিলাম প্রথম লাইনটা আমরা যে কোনো ভাবে লিখতে পারি, যে দ্য গ্রাফ শোজ লিখতে পারো, দ্য গ্রাফ ইলাস্ট্রেটস লিখতে পারো, দ্য গ্রাফ ইন্ডিকেটস লিখতে পারো, যেটা হোক লিখে তুমি পুরো সেন্টেন্সটা, প্রথম সেন্টেন্সটা শেষ করলা। এইবার আসো পরেরটা, দেখো পরেরটা কি আছে, দেখো অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাটিস্টিক অফ গ্রাফ শোজ ইলাস্ট্রেটস ইন্ডিকেটস, যে কোনো একটা লিখবা ভাই, তিনটা লেখা যাবে না। শোজ লিখলে তুমি হচ্ছে ইলাস্ট্রেটস লিখবা না, অথবা ইন্ডিকেটস লিখবা না। দ্যাট দ্য রেজাল্ট অফ দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি ইজ ডিফারেন্ট। দেখো তো ভাই ফরম্যাট বসাইছি কিনা, জাস্ট ফরম্যাটটা বসাইছি কিনা, সবাই একটু খেয়াল করে দেখো, ফরম্যাটটা আমরা বসিয়েছি। ওকে, এরপরে খেয়াল করে দেখো ভাইয়া পরেরটা, পরেরটা কি বলেছে, ফ্রম দ্য গ্রাফ, এই গ্রাফ থেকে উই ক্যান সি দ্যাট দ্য হাইয়েস্ট রেট ইজ গভর্নমেন্ট জব। ওই যে তোমাদের বললাম গভর্নমেন্ট জব 60%, বলো ভাইয়া গভর্নমেন্ট জব কি ভাইয়া 60%, গভর্নমেন্ট, বা টাইটেল দিব না, টাইটেল দিবা না। ওকে, সো খেয়াল করে দেখো যে গভর্নমেন্ট জব হচ্ছে হাইয়েস্ট রেট। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে দ্য লোয়েস্ট রেট ইজ ফার্মিং অ্যান্ড রিসার্চ ওয়ার্ক। খেয়াল করে দেখো ভাইয়া তোমাদেরকে কি বলেছিলাম, তোমাদেরকে বলেছিলাম গ্রাফের ক্ষেত্রে যে কাজটা করবা, এখানে দেখো তুমি প্রথম হচ্ছে কি হাইয়েস্ট রেট দেখবা, হাইয়েস্ট রেট কত 60, লোয়েস্ট রেট কত 10, রিসার্চ ওয়ার্ক এবং হচ্ছে কি ফার্মিং। এবার অনেকে বলছে ভাইয়া যদি দুইটা পার্সেন্টেজ থাকে, খেয়াল করে দেখো দুইটা পার্সেন্টেজ যদি থাকে তাহলে কি করবে, দেখো দুইটা পার্সেন্টেজ আমার সেম আছে, তাহলে আমরা ওইভাবে লিখি, দুইটাকে সুন্দরভাবে লিখে দেই। ওকে, সো আমরা একটু খেয়াল করে দেখবো যে লোয়েস্ট রেট হচ্ছে 10%, কোথায় কোথায় আছে ভাইয়া, 10% হচ্ছে ফার্মিং, রিসার্চ ওয়ার্ক এবং হচ্ছে আমরা এই জায়গায় পেলাম ফার্মিং এবং কি রিসার্চ ওয়ার্কে। এবার দেখো দ্য ডিফারেন্স ইজ 50% বিটুইন দ্য হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট রেট, তার মানে দেখো হাইয়েস্ট রেট এবং কি লোয়েস্ট রেট। এইবার খেয়াল করে দেখো বাকিটা তুমি কিভাবে লিখতে পারো, বাকিটা তুমি চাইলে, হ্যাঁ বাকিটা তুমি চাইলে কিভাবে লিখতে, বাকিগুলা ধরো সেকেন্ড পজিশনে কে আছে,
ব্যাংকিং, ব্যাংকিং আছে 40%, তাহলে তুমি লিখো সেকেন্ড পজিশনে আছে ব্যাংকিং। তারপরে থার্ড পজিশনে কে আছে? থার্ড পজিশনে আছে হচ্ছে এইখানে আমরা যদি ছবিটা দেখি, থার্ড পজিশনে হচ্ছে 30% হচ্ছে টিচিং, টিচিং প্রফেশন। এরপর আছে বিজনেস, এরপর হচ্ছে কি ফার্মিং। তো এটা তুমি দেখলা যে এটা আমাদের খুব দুঃখের বিষয় যে আমাদের যে ফার্মিং এবং রিসার্চ ওয়ার্কটা অনেক কম, শেষ করে দিবে এভাবে। বুঝাতে পারছি? তো এন্ডিংটা যত সুন্দরভাবে লিখতে পারো। ভাই স্টার্টিং এ কি পি কে কে দিব? না না না, কোনো ছবি আঁকা লাগবে না, স্টার্টিং এ কোনো ছবি আঁকা লাগবে না, ঠিক আছে? বুঝাইতে পারছি ভাই? ওকে, এবার দেখো আরেকটা প্রশ্ন দেখি, ধরো এইটা। এবার সাল এবং পার্সেন্টেজ দুইটা দিয়ে তোমাদেরকে এখন দেখাবো। সাল এবং পার্সেন্টেজ দুইটা দিয়ে আমরা কি দেখাবো। আসো সাল এবং পার্সেন্টেজ দিয়ে যদি দেখি আমরা কি আছে। সাল এবং পার্সেন্টেজ, হ্যাঁ দেখো সাল এবং পার্সেন্টেজ, তাহলে তুমি শুরু করো, প্রথম লাইনটা শুরু করো। দ্য গ্রাফ ডিলস উইথ দিতে পারো, ইলাস্ট্রেট দিতে পারো, প্রোভাইডস দিতে পারো, ইন্ডিকেট দিতে পারো, দিতে পারো না ভাই? যে কোনো ভাবে তুমি শুরু করতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে তুমি শুরু করলা, শুরু করার পরে দেখো কি বলেছে। অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাটিস্টিক্স অফ দ্য গ্রাফ শোজ অথবা ইলাস্ট্রেটস ইন্ডিকেটস দ্য রেজাল্ট অফ দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ফ্রম 1995 to 10 ইজ ডিফারেন্ট। তো দেখো আমরা বলছিলাম রেজাল্ট অবশ্যই কি হবে ভাইয়া, স্লো পড়ান। যারা স্লো পড়তে চাও তারা কি করবা জানো, ক্লাসের পরে রেকর্ড দেবা আস্তে আস্তে, একটু একটু থেমে থেমে দেখবা, তাহলে স্লো হয়ে যাবে। এখন যদি আমি এ পড়াই, দ্য গ্রাফ ডিলস উইথ দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ, কি লাভ হবে ভাই? কারণ জাস্ট আমরা কি করতেছি, বসায় দিতেছি। একজন বলছে ভাই এইভাবে লিখলে কত মার্ক দিবে? আন্ডা দিবে, আন্ডা। পড়ার আগে কত দিবে হ্যাঁ চিন্তা করতেছে। আহ কি যে বলবো ভাই, পাই চারটাও বুঝিয়ে দিয়েন, পাই চারটা বুঝাবো, পাই চারটা বুঝাবো, আসো বুঝাবো ভাই, পাই চারটা বুঝাবো, আসো। যেটা বললাম খেয়াল করে দেখো মনেরা, এইখানে দেখো অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাটিস্টিক্স অফ দ্য গ্রাফ শোজ ইলাস্ট্রেট ইন্ডিকেটস দ্য রেজাল্ট অফ লিটারেসি রেট অফ বাংলাদেশ ফ্রম, এটা দেখলাম ডিফারেন্ট। এবার দেখো ফ্রম দ্য গ্রাফ উই ক্যান সি দ্যাট দ্য হাইয়েস্ট রেট আমরা দেখলাম, দেখো এই যে সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি 56% নাকি 56.8% 2010 সালে 56.8, 56.8%, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে 2010 সালে। আর সর্বনিম্ন হচ্ছে কি 1995 সালে 38%। তা লিটারেসি রেট 38%। ওকে, আচ্ছা এবার আসো, এবার আসো তোমাদেরকে বলি। এবার দুইটা কি করবো ভাই, মাইনাস করবো। এই দুইটা কি করবা, মাইনাস করবা। তাহলে দেখো 56% থেকে 38% যদি তুমি মাইনাস করো, তাহলে যেটা আসবে, যেমন দ্য ডিফারেন্স ইজ 18.7% বিটুইন দ্য হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট রেট। এবার তুমি সেকেন্ড পজিশনে কে আছে, থার্ড পজিশনে কে আছে, এগুলো লিখে দিবা। ভাই এক বছরে যদি তিনটে বিষয় থাকে, তিনটে বিষয় থাকলে তিনটেই লিখবি ভাই, বুঝছো? আলাদা আলাদা করে লিখে দিবা, বিস্তারিত হবে, একটু বড় হবে। আর এক বছর তিনটা কোন জায়গায় পয়সা আসছে বলো? আচ্ছা, সো এরপরে তুমি এন্ডিংটা দিয়ে দিবা। সো এইখানে আমাদের যদি খালি ফরম্যাটটা থাকে, বাকি অংশটুকু তোমার বসায় দিতে বা পাঠতে কোনো প্রবলেম নাই, ঠিক আছে? আচ্ছা, সো এখানে ফরম্যাটটা কি করতে হবে, সবার আগে শেষ করতে হবে। ভাই কয় পেজ লিখবো? তুমি যদি পারো 40-50 পেজ লিখে ফেলো, বোকা ছেলে। কয় পেজ লিখবা এটা টার্গেট নিয়ে যাবা না, মনে রাখবা গ্রাফ এন্ড চার্টে কোনো কত পেজ লিখতে হবে এটার কোনো নিয়ম নাই। বাট তুমি যদি পুরো গ্রাফটাকে কি করতে চাও, বুঝাইতে চাও, তুমি যদি সুন্দরভাবে লিখে আসতে চাও, তাহলে এটা ডিপেন্ড করে আসলে তোমার কতটুকু লেখা উচিত।
ওকে, এবার আসো, তাহলে ওই ফরম্যাটটা মুখস্থ করবে, এরপরে বসায় দিবা। ভাইয়া গ্রাফ এন্ড চার্ট লেখা 3টা প্যারা করে লিখে দিব না, 3টা প্যারা বলতে তুমি একটার পর একটা শুরু করবা, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, গ্রাফ এন্ড চার্ট যদি বুঝো, আমি তোমাদের পাই চার্ট নিয়ে একটু আস্তে আস্তে সময় নিয়ে পড়াবো। গ্রাফ এন্ড চার্ট ভাই বুঝার একবারে মানে সহজ বিষয় হচ্ছে, আগে ফরম্যাটটা পড়বা, এরপরে হাইয়েস্ট মানে প্রথম লাইন লিখবা, প্রথম লাইন লিখে বলবা যে এখানে নাম্বারগুলো ডিফারেন্ট, হাইয়েস্ট রেট থাকবে, লোয়েস্ট রেট থাকবে, দুইটার মধ্যে মাইনাস করবা, নোটিসেবল ডিফারেন্ট দেখাইবা, এরপরে পরের যে পজিশন, সেকেন্ড পজিশনে কে আছে, থার্ড পজিশনে কে আছে, এরপরে ফাইনালি একটা কনক্লুশন দিয়ে দিবা, শেষ। ওকে, ইয়েস। সো আসো, আমি কি তোমাদেরকে নিয়ে যাব পাই চার্টে? আসো, যারা আছো যে ভাইয়া পাই চার্ট বুঝো না, পাই চার্টের বিষয়টা হচ্ছে, যেমন গ্রাফ চার্ট আমরা মোটামুটি গ্রাফ বুঝি, গ্রাফ দেখলে বুঝতে পারি, আর পাই চার্টের বিষয়টা হলো যে ভাই এটা হচ্ছে ডিম্বাকৃতির থাকবে, হ্যাঁ, এটার হচ্ছে ভাই এরকম পিৎজা স্টাইলে, ধরো তোমার 5 বন্ধু মিলে তোমরা পিৎজা খাইতে গেছো, এখন 5 বন্ধুর মধ্যে দেখো তুমি খাইছো এইটুক, আরেক বন্ধু খাইছে এইটুক, 2টা হয়ে গেল, আরেক বন্ধু খাইছে এইটুক, 3 জন, 4 জন, আর বাকি একজন মাশাআল্লাহ মিস্টার খাদক সাহেব বাকিটা খাইছে এইটা। তো এরকম ভাগ করা থাকবে যে কে কতটুকু খেয়েছে, ঠিক আছে? তো খেয়াল করে দেখো মানেরা, সবাই 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 খেয়াল করো, ভাইয়া পাই চার্ট হচ্ছে যে এমন একটা বিষয়, যে এমন একটা বিষয় যেখানে এতটুকুর মধ্যে আলাদা আলাদা করে কি করবে, ভাগ করে দিবে। ওকে ভাইয়া, আসে পাই চার্ট কি এক্সামে আসে? আসে ভাই, আসে আসে। তো পাই চার্টের বিষয়টা একটু আমি তোমাদেরকে বুঝিয়ে বলি, এইটা হচ্ছে এইভাবে ভাগ করে দিবে, কে কত অংশ নেয় সেটা দেখাবে। যদি আমি একটা প্রশ্ন দেখাই, যারা বলে যে ভাই পাই চার্ট আসবে কিনা, এই যে এটা বিগত বছরের প্রশ্ন, যে এরকম ভাবে একটা আমরা দেখতে পাচ্ছি কি আছে, ডিম আছে, ডিম, আন্ডা, আন্ডা, এর মধ্যে ভাগ করেছে কে কতটুকু শেষ করছে, তাই না? ওকে, সো আসো আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি ম্যারাথন ক্লাসে, তোমাদের যে পরীক্ষার আগে ম্যারাথন ক্লাসে আরো কয়েকটা 7-8টা গ্রাফ এন্ড চার্ট দেখাই দিব, যে এই টেকনিকের মাধ্যমে 7-8টা দেখাবো ম্যারাথন ক্লাসে, যেগুলো হচ্ছে তোমার ডিরেক্ট কমনও পড়ে যেতে পারে, একবার পরীক্ষা হলে কমনও পেয়ে যেতে পারো। তো ম্যারাথন ক্লাস আমাদের তোমাদের মেইন পরীক্ষার আগের দিন বা 2 দিন আগে হয়, জাস্ট ওই দিন দেখাই দিব। বাট এখন এই ফরম্যাটগুলো মুখস্থ করে ফেলবা, এখন হচ্ছে বাসায় কি করে ফেলবা, ফরম্যাটগুলো মুখস্থ করে ফেলবা। তো আসো, এই পাই চার্ট এইভাবে আসে, তোমাকে লিখতে বলবে। তো এটার জন্য একটা টেকনিক আছে, আসো তোমাদের টেকনিকটা দেখাই। ওকে, এটার জন্য একটা ফরম্যাট, পাই চার্টের জন্য ফরম্যাটটা খুবই ইজি। দেখো কি বলেছে, দ্য পাই চার্ট, শুরু করবা প্রথম লাইন এভাবে শুরু করবে, দ্য পাই চার্ট সিম্বলাইজাইজ, অথবা হচ্ছে ইলাস্ট্রেটস, অথবা ডিসপ্লেজ, যেই প্রশ্নটা আসবে, টাইটেল গিভেন ইন দ্য কোয়েশ্চেন। যেমন ধরো এই প্রশ্নটা আসলো, কি আসলো ভাইয়া, এখানে প্রশ্নটা আসলো যে পাই চার্ট বিলো শোজ দ্য পার্সেন্টেজ অফ ফ্যামিলিজ হাউসহোল্ড ইনকাম ডিস্ট্রিবিউটেড। তাহলে ফ্যামিলিজ হাউসহোল্ড ইনকাম, তাহলে তুমি লিখবা এইখানে ফ্যামিলিজ হাউসহোল্ড ইনকাম, এইখানে ডিস্ট্রিবিউটেড দিলা বিভিন্ন সেগমেন্টে। তো এই জায়গাটা আমরা প্রথম লাইন লিখে ফেললাম। তাহলে ভাইয়া প্রথম লাইন কি লিখবা বলো তো, প্রথম লাইন কি লিখবা, দ্য পাই চার্ট সিম্বলাইজেস, দ্য পাই চার্ট ইলাস্ট্রেটস, দ্য পাই চার্ট ডিসপ্লেস, যেটাই হোক লিখলাম। এরপরে যে টপিকটা আসবে সেটা লিখবা। এখন আসো দ্বিতীয় লাইন কিভাবে শুরু করবা, দিস পাই চার্ট শোজ সেভারাল টাইপস অফ পার্সেন্টেজ। দেখো এই যে পাই চার্টটা আছে, এই পাই চার্টটা শোজ সেভারাল টাইপস অফ পার্সেন্টেজ। এখানে 25%, এখানে 15%, এখানে 8%, এখানে 12%, এখানে 5%, এখানে 22%, এখানে 13%। তাহলে দেখো সেভারাল টাইপস, বুঝছো ভাই, সেভারাল বিভিন্ন টাইপ দেখলাম আমরা। তাহলে তুমি এখানে লিখবা দ্বিতীয় লাইনে কি লিখবা ভাই, দেখো এখানে লিখবা দ্য পাই চার্ট শোজ সেভারাল টাইপস অফ পার্সেন্টেজ এন্ড ইটস সেপারেটেড ইনটু হাউ মেনি পোরশনস, কয়টা পোরশন, ইট ইজ সেপারেটেড ইনটু কয়টা পোরশন, দেখো পোরশন নাম্বার 1 2 3 4 5 6 7, তার মানে তুমি লিখবা কি 7 পোরশনস, যেটা ভাগ করা আছে কত 7 পোরশনে। এবার পোরশন নেম লিখবা,
যেমন পোর্শন নেম লিখতে পারো তুমি হচ্ছে ভাই, সবচেয়ে আমরা দেখলাম হচ্ছে ফুড খাবার, তারপর লিখলা এডুকেশন, তারপরে পাওয়ার, একটার পর একটা লিখলাম। এই যে তাহলে পোর্শনগুলোর নাম লিখলাম, ফুড, ক্লোথ, এডুকেশন, পাওয়ার্স, ট্রান্সপোর্ট, আদার, সেভিংস। তাহলে ওগুলোর নাম লিখবা। আরে ভাই তুমি দেখে দেখে খালি লিখবা, প্রশ্ন থেকে দেখে দেখে লিখবা, তাহলে তোমার শেষ। এই যে দেখো তুমি শেষ করে ফেললা, প্রথম অংশটুকু শেষ করে ফেললা। কিভাবে দেখছো, কিভাবে শেষ করলা? ওকে, সো দেখো দা পাই চার্ট সিম্বলাইজেস। দেখো আমি এই ফরম্যাটটা আজকে পড়াচ্ছি, পরীক্ষার আগে তোমাদের যে ম্যারাথন ক্লাস নিব ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, তোমাদের মেইন এক্সামের আগে 2-1 দিন আগে আমি হচ্ছে তোমাদের দিব, কি বলে হচ্ছে যে ম্যারাথন ক্লাস নিব, ওইখানে 7-8টা পড়ায় দিব, ওইখান থেকে হুবহু কমন পড়ে যাবে ইনশাআল্লাহ, হুবহু কমন পড়ে যাবে। ঠিক আছে, ওগুলো হচ্ছে ম্যারাথন ক্লাসে হবে, বাট আজকে হচ্ছে ফরম্যাটটা পড়ে ফেলবা। এবার দেখো ইট গিভস আস আ ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট, যে টপিকটা থাকবে সে টপিকটা লিখবা। এবার উই ক্যান অবজার্ভ দ্যাট দ্য ম্যাক্সিমাম পার্সেন্টেজ ইজ এত, তাহলে প্রথমে লিখবা কি ম্যাক্সিমাম পার্সেন্ট। এবার আসো হু ইজ দ্য লোয়েস্ট, এখানে আবার দ্য লোয়েস্ট পার্সেন্টেজ লিখবা, তার মানে সবার আগে কি, সবার আগে হচ্ছে হাইস্ট পার্সেন্টেজ ফুড, এটা লিখবা। আর সবচেয়ে কম হচ্ছে কি ভাইয়া পাওয়ার, পাওয়ার হচ্ছে দ্বিতীয় ভাবে লিখবা। এই যে দেখো যে উই ক্যান অবজার্ভ দ্যাট দ্য ম্যাক্সিমাম পার্সেন্টেজ ইজ 25% in food, while the lowest percentage is 5% in power. দেখছো, it signifies that largest portion এর নাম লিখবা, it signifies that food has a significant impact on household expenditure. এরপরে খেয়াল করে দেখো ফার্দার মোর দ্য পাই চার্ট ডিসপ্লেস অ্যাডিশন ডাটা, এরপরে সেকেন্ড অপশনে কে আছে, থার্ড পোর্শনে কে আছে, এরপরে তুমি লিখো সেকেন্ড অপশনে কে আছে, 25-এর পরে আছে 22 এডুকেশন পোর্শন, এরপরে দেখো কে আছে 15% সেভিংস, এরপরে 13% হচ্ছে ক্লথ, ট্রান্সপোর্ট হচ্ছে 12%, এরপরে 8% হচ্ছে আদার্স, পাওয়ার হচ্ছে 5%। শেষ, তাই না খালি লিখে দিবা, খেলা শেষ। এইভাবে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, 6, 7 লিখে দিলে হয়ে যাবে। তাহলে পাই চার্ট আরো সহজ। দেখো এটা হচ্ছে পাই চার্ট, এটা হচ্ছে পাই চার্ট, পাই চার্ট আরো সহজ। ওকে, আচ্ছা, সো পাই চার্ট হচ্ছে কি আরো সহজ। এখানে ভাই পাই চার্টের যে প্রশ্নটা আছে, জাস্ট হচ্ছে তোমরা সুন্দরভাবে যা যা পড়াইলাম, এই যে এইটা দেখো সুন্দরভাবে বলতে পারো দ্য পাই চার্ট সিম্বলাইজেস, দেখো দ্য পাই চার্ট সিম্বলাইজেস। এবার বসাও দ্য ডিস্ট্রিবিউশন অফ এ ফ্যামিলিজ হাউসহোল্ড ইনকাম ইনটু ভ্যারিয়াস ক্যাটাগরিজ। ভাই নোট করব না, তোমরা পিডিএফ পেয়ে যাবা, আমাদের আই এডুকেশন অফিসিয়াল গ্রুপে পেয়ে যাবা। ওকে, সো খেয়াল করে দেখো ভাইয়া, তাহলে এটা লিখলা। এবার দেখো দ্য পাই চার্ট শোস সেভারাল টাইপস অফ পার্সেন্টেজ, ইট ইজ সেপারেটেড ইনটু 7 পোর্শনস। 7 পোর্শনের পরে দেখো ফুড, ক্লথ, এডুকেশন, পাওয়ার, ট্রান্সপোর্ট, আদার, সেভিংস আর ইন্ট্রোডিউসড থ্রু দ্য পাই চার্ট। এরপর একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া দিছে, এটাও লিখতে পারো, তাই না? এরপরে খেয়াল করে দেখো উই ক্যান অবজার্ভ দ্যাট দ্য ম্যাক্সিমাম পার্সেন্টেজ ইজ 25% অন ইন ফুড, while the lowest percentage is 5% in power. তাহলে আমরা যে পড়ছিলাম, আমরা যে দেখাচ্ছিলাম, মিলতেছে কিনা? সো রাইটিং পার্টে যারা মানে টেকনিক পড়ে ভালো করতে চাও, আমার মনে হয় এটা তোমাদের জন্য অনেক 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 সবচেয়ে নির্ভরযোগ্য একটা সিস্টেম ফরম্যাট। ওকে ভাই, 2 দিন আগে তো অন্য পরীক্ষা হবে, আরে 2 দিন আগে না বোকা, জাস্ট পরীক্ষার আগের দিন। ওকে, তো এখন যে কাজটা করবা ভাই, জাস্ট এই পিডিএফটা তোমরা সুন্দরভাবে, ঠিক আছে, সুন্দরভাবে হচ্ছে পেয়ে যাবা। এই ক্লাসটা অনেকে করেছো, আই নো অনেকে করেছো, আর তোমাদের সবার উদ্দেশ্যে বলছি ইনশাল্লাহ, তোমাদের যে গ্রুপের সাবজেক্টগুলো আমাদের কমার্সের, সায়েন্সের এবং আর্টসের, ভাই অ্যাসেস নিব।
হ্যাঁ, এই গ্রুপ ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে, আমাদের যে গ্রুপটা আছে সেখানে আপডেট পেয়ে যাবা। সো তোমাদের বলছি ইনশাল্লাহ ভাইয়া পিডিএফ দিন, হ্যাঁ পিডিএফ পেয়ে যাবা, পিডিএফ পেয়ে যাবা। ওকে, আচ্ছা। সো এভাবে লিখলে অনেকে বলতেছে কয় নাম্বার পাইবা, অনেক ভালো পাবা ইনশাআল্লাহ, অনেক ভালো পাবা, মানে অন্যগুলা থেকে এখানে লিখলে আরো ভালো পাবা। আর তোমরা ম্যারাথন ক্লাস, মানে পরীক্ষার আগের দিন যে রাত আগের দিনের যে প্রিপারেশনটা, ওই ম্যারাথন ক্লাসে আমি আরো 6-7টা আলাদা পড়াইয়া দিব, দেখবো ওইখান থেকে ইনশাল্লাহ ম্যাক্সিমাম বোর্ডে কমন পড়ে যাবে, ক্লাস থেকে কমন পড়ে যাবে। ঠিক আছে ভাই? গ্রুপ সাবজেক্ট কবে থেকে? আমরা 3-4 দিন পর থেকে গ্রুপ সাবজেক্টের ক্লাস হবে। তোমরা গ্রুপ সাবজেক্টে আমরা খুব অল্প ফি নিয়ে এটা অ্যাড করছি তোমাদেরকে, তোমরা সেখান থেকে ইনশাল্লাহ পেয়ে যাবা। বা সায়েন্সের, হ্যাঁ সায়েন্সেরও ম্যারাথন ক্লাস শুরু হবে। ওকে, সো এই ক্লাসগুলো আজকে তো আমার 6 নাম্বার ক্লাস, 6 নাম্বারটা না, তোমাদের 25 ক্লাসে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের একটা ভালো একটা প্রিপারেশন নেওয়াই দেবো আমরা বলছিলাম। সো তোমাদের কেমন লাগতেছে বলো ভাই? ইসলামের ইতিহাস ক্লাস, আচ্ছা ইসলামের ইতিহাস ক্লাস দেখি ব্যবস্থা করা যায় কিনা। ওকে, ঠিক আছে। সো সবাই ভালো থেকো, সবার প্রতি শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভাই আজকের পিডিএফ, বাংলা পিডিএফ লাগবে, এটা দেওয়া হয় নাই? আচ্ছা দেখতেছি আমি। হ্যাঁ লজিক ক্লাস হবে, লজিক ক্লাসও হবে, ঠিক আছে।